ডাগআউটে বসে লম্বা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সাথে আলাপচারিতায় ব্যস্ত লিটন দাস। তখন তার সতীর্থদের সবাই কিন্তু ব্যাটিং প্র্যাকটিসে মগ্ন ছিলেন। ওপেনারদের কথা যদি বলেন, মিডল অর্ডার ব্যাটারদের কথা যদি বলেন, সবাই ব্যাটিংয়ে ব্যস্ত। লিটন দাসই শুধুমাত্র ওয়ার্ম আপ শেষে হাবিবুল বাশার সুমনের সাথে লম্বা সময় গল্প করছিলেন বা আলাপচারিতা করছিলেন। ফর্মটা কি আসলে খুব একটা ভালো যাচ্ছে না, সে কারণে একটু বিশ্রাম নেওয়া কি না। ফর্ম ভালো যাচ্ছে না আবার আপনি একবারে বলতে পারবেন না। শেষ পাকিস্তান সিরিজেও তার 2টা 40-এর ঘরে ইনিংস ছিল। এর আগের ম্যাচটাতেও আমরা দেখেছি যে 40-এর ঘরে ইনিংস ছিল, তবে 50 পাচ্ছেন না অনেক দিন ধরে। 18টা ইনিংস হয়ে গেছে, 19টা ইনিংস হয়ে গেছে, 100 ম্যাচ গেল ওয়ানডেতে পূর্ণ করেছেন। ইটস হাই টাইম লিটন একটা বড় রান পাক। না, একদমই। আর এই সিরিজ শুরুর আগে দেখছিলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে লিটনের ব্যাটিং গড় হচ্ছে 8-এরও কম। 12টা ইনিংসে 100 রান করতে পারেন নাই। আবার আপনি যেটা বলছিলেন যে নাবিল কেসার পাকিস্তানের সঙ্গে তার ব্যাটে 2 ম্যাচে ছিল 41-41, মানে জোড়া 41 ছিল। তারপরেও আমরা আলোচনা করছি যে লিটন দাসের ব্যাটে বড় রান নাই। মানে লিটন এমন একজন ব্যাটার যে তিনি কেন 40-এর ঘরে আউট হবেন। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। তার কেন 15, 16, 18টা ইনিংস ধরে একটা 50 থাকবে না? মানে লিটন তো এরকম ব্যাটার না। তার থেকে আপনি আশা করবেন সবসময় বড় রান। আমি এক পঞ্জিকা বর্ষে লিটন দাস খুব সম্ভবত পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল, তার সর্বোচ্চ ছিল বাবর আজম। তো সেই বছরটা খুব সম্ভবত 2022। তা আমি ভেবেছিলাম যে 2022-এর পর থেকে লিটন এমন একটা রান শুরু করবেন যে প্রত্যেক বছর তো তার এরকম রান থাকার কথা, যে তার ব্যাটিং গড় থাকবে 50-এর আশপাশ, সেটা যে কোনো ফরম্যাট হোক। ওয়ানডে ক্রিকেটে তো তা আরও বেশি। তো আক্ষেপের আলাপই বলতে হবে। আপনি বলছিলেন যে বারবার 18টা ইনিংস ধরে লিটনের মতো ব্যাটারের 50 না থাকা তো আক্ষেপেরই। তো তার আলোচনা তো চলতেই থাকবে, যেহেতু তিনি, আর আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম তার প্রিয় মাঠের একটা, সবসময় বড় রান করতে পছন্দ করেন। এখানে দেখা যাক এই তৃতীয় ম্যাচে, যেখানে জিততে হলে বাংলাদেশ দলকে সিরিজটা জিততেই হবে, তো দেখা যাক লিটন কেমন করেন। 2023 সালের অক্টোবর মাসের 10 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে 72 রানের একটা ইনিংস ছিল। 19 তারিখে ভারতের বিপক্ষে 66 রান করেছিলেন, সেটাই তার শেষ 50। ওই বিশ্বকাপটা তার খুব একটা খারাপ যায়নি। 2টা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, 20-এর ঘরে 2বার রান করেছেন, একটা 30-এর ঘরের নক ছিল, একটা 45 ছিল। তবে ওই বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডে গিয়ে লিটন দাস হঠাৎ করে ওপেনার থেকে 4 নম্বরে ব্যাটিং করেন। নিউজিল্যান্ড সিরিজটা একেবারেই ভালো যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আবার ওপেনিংয়ে ফিরেছিলেন ঘরের মাঠে, রান করতে পারেননি, দল থেকে বাদ পড়েছেন। এরপরে অন অ্যান্ড অফ ফিরেছেন, ওপেনিংয়ে খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে 3-এ খেলেছেন। আবার এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে মিডল অর্ডারে ফিরলেন। এই সিরিজেও মিডল অর্ডারে আমরা তাকে দেখছি একটু বেশি ওলটপালট হয়ে যাচ্ছে কিনা। এবং লিটন যেই মাপের ব্যাটসম্যান, তাকে বাংলাদেশ আসলে দলের বাইরে রাখার অবস্থায় কখনোই থাকে না। হাই টাইম, হি নিডস টু কাম ব্যাক। না, একদমই। আর আপনি যে পরিসংখ্যানগুলো বলছিলেন যে আক্ষেপের পরিসংখ্যান তো বটে, এর কারণে কিন্তু সবশেষ আইসিসি ইভেন্ট যেটা বাংলাদেশ খেলেছিল খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি, সে স্কোয়াড থেকে লিটন দাসের মতো ব্যাটার বাদও গিয়েছিল। তারপর অবশ্য বিপিএলে রান করে তারপর তিনি ফিরেছেন আবার ওয়ানডে ক্রিকেটে। তো সব মিলিয়ে তার যে খারাপ সময় গিয়েছিল, এবং এই খারাপ সময়টা অনেক দিন লম্বা হয়েছিল, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটে একদমই রান ছিল না। তো অন্তত তিনি, আর আরেকটা ব্যাপার আপনি বলছিলেন যে তার ব্যাটিং পজিশন বারবার বদল করা হয়েছে, ওপেনিং 3-4, বা তাকে ভাবা হচ্ছিল যে মিডল অর্ডারে বাংলাদেশের এখন বড় একটা শূন্যতা। আগে হতো কি, আপনি ওই শুরুতে উইকেট গেলে বা মাঝখানে উইকেট গেলে সাকিব, রিয়াদ, মুশফিক, এই 3জনের যে কোনো একজন তো খেলতো মিডল অর্ডারে, এবং তাদের 3জনই একেবারে একটা ম্যাচে ব্যর্থ হয়েছে, খুব কম সে সংখ্যা। তো এই মিডল অর্ডারে এখন তাওহিদ হৃদয় তুলনামূলক নতুন, বা বাকি যারাই আসবে তুলনামূলক নতুন। এই মাঝখানে যেহেতু মিডল অর্ডারে এক্সপিরিয়েন্সে যেন কমতি না থাকে, সেজন্যই 100 ওয়ানডে খেলা লিটনকে 4-এ নামানো হচ্ছে। তো প্রধান নির্বাচক প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে লিটনের মধ্যে একটা স্যাক্রিফাইস করার ক্ষমতা রয়েছে, যেটা বাকি ব্যাটারদের মধ্যে নাই। আপনি যদি টপ অর্ডারের কাউকে বলেন যে তোমরা একটু নিচের দিকে নামো, যে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ব্যাটারটা কে বা কে হবেন, মানে এই নামটা খুঁজতে গিয়ে লিটন আবার হয়েছেন যে ঠিক আছে ভাই, দলের যেহেতু কাউকে দরকার, আমি আসি, আমি ব্যাট করি। কিন্তু তিনিও রান পাচ্ছেন না। বারবার আমরা এটাই বলছি যে লিটনের ব্যর্থতা নিয়ে আলোচনা না, লিটনের মানের মাপের যে ব্যাটার, তার থেকেও তো বড় রান আশা করে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান। এই যে আলোচনা করছিলাম আমরা, লিটন ওপেনিং করেছেন, 3-এ খেলেছেন, 4-এ খেলেছেন, এখন মিডল অর্ডারে খেলছেন বা 4-এ খেলছেন। আমরা বলছি শেষ ম্যাচে কিন্তু 4-এও খেলেননি, আরও একবার নিচে নামতে হচ্ছে সৌম্য সরকারের ইনক্লুশনের কারণে। 5-এ ব্যাটিং করেছেন। তার মানে হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটাই আসলে খুব বেশি সেটেল না।
এই যে আফিফকে আমরা সুযোগ দিয়েছি 17 ম্যাচ ধরে তার 50 ছিল না, এর আগে শান্ত 13 ম্যাচ পরে গেল ইনিংসে গিয়ে একটা 50 করলেন, সাইফ হাসান অন অ্যান্ড অফ ভালো খেলছেন, তানজিদ তামিম হয়তো ফর্মে আছেন, তাওহিদ হৃদয়ই শুধুমাত্র রেগুলার কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছেন, 50 করছেন, তিনি আবার সেগুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না। তো এই সমস্যাগুলো সমাধানের কারণেই আসলে ব্যাটিং অর্ডারে খুব বেশি ওলটপালট করতে হচ্ছে, এবং ওই যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিসেবে বা স্যাক্রিফাইসিং মেন্টালিটিটা লিটনের থাকার কারণেই তার জায়গাটা নিয়ে আসলে হয়তো একটু বেশি অদল বদল হয়ে যাচ্ছে। লিটন রানে ফিরুক, বাংলাদেশ সিরিজ জিতুক, এই প্রত্যাশাই রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.